দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিট সংলাপে। শাহিনা ওয়াহিদ প্রতিবারের মতো চলে এসেছি আপনাদের সাথে আলোচনা করতে। শীত চলে এসেছে আমরা জানি, এবং কৃষি পণ্যের আসলে কি অবস্থা, কোথায় দাঁড়িয়েছে, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ কিন্তু এই কৃষি কাজের সাথে জড়িত, এবং গত কয়েক দশকে দেখা গেছে কৃষি পণ্যের ব্যাপক উৎপাদন হয়েছে, এবং তার তুলনায় আসলে দামের কি অবস্থা, কোথায় এসে দাঁড়িয়েছে এই কৃষি পণ্যগুলো, সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে। আমাদের আলোচনার বিষয় আজকে এ সময়ে পণ্য বাজার ও জীবনযাত্রার ব্যয় নিয়ে। আমাদের সাথে আজকে আছেন ডক্টর জাহাঙ্গীর আলম, উনি আছেন কৃষি অর্থনীতিবিদ। সাথে আছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি থেকে, এবং তার সাথে যুক্ত হয়েছেন মাহবুব রানা, উনি সবজি রপ্তানিকারক ও ব্যবসায়ী, চট্টগ্রাম থেকে। অনেক স্বাগত জানাচ্ছি আরও একবার আপনাদের সবাইকে বিট সংলাপে আমাদের সাথে থাকার জন্য। আলোচনা করব কৃষি পণ্য নিয়ে। শুরু করতে চাচ্ছি হেলাল উদ্দিন, আপনার সাথে। অনেকদিন পরে যুক্ত হয়েছেন আমাদের সাথে, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। জানাবেন যে আসলে কি অবস্থা এখন বাজারের, এবং পণ্যের দামগুলো শীতের তুলনায় কি ওইভাবে কমেছে, কি অবস্থা বাজারের, ওভারঅল একটা সিনারিও জানাবেন। ধন্যবাদ আপা। আমি গতকালকে থেকে দেখলাম যে বাজারে বিশেষ করে আমাদের যে কৃষিজাত সবজি যেগুলো বা কৃষিজাত পণ্য, শুধু চাল যদি আপনি বাদ দেন, বাকি সবগুলো কিন্তু দাম নিম্নমুখী। এখন পেঁয়াজের দাম কমেছে, আদার দাম কমেছে, রসুনের দাম কমেছে, আপনার শাকসবজির দাম কমেছে। হ্যাঁ, অলমোস্ট আমি বাজার অবস্থা খুব একটা এই মুহূর্তে খারাপ বলা যাবে না। তবে আমদানিকৃত পণ্য, বিশেষ করে আমদানিকৃত ভোগ্য পণ্য যেগুলো, সেগুলো কিন্তু দাম কোনো ক্রমে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। আপনি দেখবেন যে ইতিমধ্যে আমাদের টিসিবির মাধ্যমে যে ভোগ্য পণ্যগুলো নিম্ন আয়ের মানুষকে দেওয়া হচ্ছে, সেখানে উপচে পড়া ভিড়। হ্যাঁ, এবং সেখানে মানুষ সারাদিন দাঁড়িয়ে থেকে অনেকে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন। হ্যাঁ, তো এরকম একটা বিষয় আছে। তো তারপর আমাদের মনে রাখতে হবে যে 2021 সাল আমাদের জন্য, 22 সাল আমাদের জন্য ভালো যাবে। হ্যাঁ, বিশেষ করে ভোগ্য পণ্যের বাজারটা খুব ভালো যাবে, এইটা আসলে আমার মনে কেন যেটা হয় যে এই মুহূর্তে ধারণা করা ঠিক হবে না। এই কারণে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, এবং আন্তর্জাতিক বাজারে যখন দাম বাড়ে আমাদের ডলারের দাম বেড়েছে, সেই সাথে আমাদের মূল্যস্ফীতি বেড়েছে। সব মিলে আমরা কিন্তু 2022 সালটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশ ব্যাংক তার বিষয়গুলো যথাযথভাবে এগুলো খেয়াল করবেন। এবং আমরা মনে করি যে যদি বাংলাদেশ ব্যাংক তাদের রেগুলেটরি বোর্ড যে কাজটি করা দরকার, অর্থাৎ কখন ডলারের দাম কমানো, কখন ডলারের দাম বাড়ানো, কখন অন্যান্য বিষয়গুলোর মূল্যস্ফীতিটা কিভাবে ধরে রাখা যায়, এই দিকটা যদি ওনারা ভালোভাবে নজরে রাখেন, আমার মনে হয় যে আমরা মোটামুটি সার্ভাইভ করার মতো অবস্থাতে থাকবো। ধন্যবাদ। ফিরে আসবো আপনার কাছে। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি কৃষি অর্থনীতিবিদ, এবং জানাবেন যে আসলে কি অবস্থা এখন, পণ্যের দামের কি অবস্থা, তার সাথে সাথে আমাদের এবার উৎপাদন কেমন হয়েছে, এবং সমস্যাগুলো আমরা আসলে 2022 সালে কি ধরনের ফেস করতে পারি। এর আগের বক্তা উনি বলেছেন, হেলালুদ্দিন সাহেব, যে পণ্যের দাম চাল বাদ দিয়ে অন্যান্য পণ্যের দাম মোটামুটি ভাবে আয়ত্তের মধ্যে আছে এবং নিম্নমুখী। শাকসবজির কথা যদি আসি, পেঁয়াজ, তারপরে আলু, এগুলোর দাম তো অনেক কমে গেছে। আর কিছুদিন পরে এত বেশি কমে যাবে, যখন প্রচুর আসবে বাজারে, তখন সরবরাহ যখন বৃদ্ধি পাবে, তখন এতই কমে যাবে যে কৃষকের উৎপাদন খরচ উঠবে না। কৃষি পণ্যের ক্ষেত্রে, বিশেষ করে শাকসবজির ক্ষেত্রে, আলুর ক্ষেত্রে এমনটি প্রতি বছরই হয়। যখন মৌসুম শেষ হয়ে যায় তখন দাম বাড়ে, আর মৌসুম যখন শুরু হয়, পণ্যের সরবরাহ যখন বাজারে বৃদ্ধি পায়, তখন দাম কমে যায়। তো সবকিছু মিলে আমাদের কনজিউমার যারা আছেন, ভোক্তারা, তারা মোটামুটি একটা যে দাম দেন, তাতে কোন রকমে আমাদের কৃষকদের কিছুটা লাভ হয়, খুব বড় একটা লাভ হয়। আমাদের প্রান্তিক কৃষক যারা আছে তারা সবসময় আক্ষেপ করেন যে তারা পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না, এবং এটা আমরা সমর্থন করি। সবসময় সাধারণ মানুষ এটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে পণ্যের ন্যায্য মূল্য সঠিক পায় না। তবে চালের ক্ষেত্রে যে বিষয়টি, চালের দাম চড়া, তার একটা প্রধান কারণ
যে আমরা যে পরিমাণ উৎপাদন করি এবং আমরা যে পরিমাণ ভোগ করি, এই ক্ষেত্রে সবসময় আমাদের উদ্বৃত্ত থাকে না, কোনো সময় চালের ঘাটতিও থাকে। যখন আমাদের উৎপাদন কমে যায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে, তখন আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, আমদানি করতে হয়। আমদানি নির্ভরতাটা সবসময়ের জন্য না, এটা কোনো সময় আমদানি করতে হয়, আবার কোনো সময় আমরা রপ্তানিও করতে পারি। তো এটা আবহাওয়াটা গত বছর আমন সিজনে, গত বছর ট্রান্সপ্লান্টেড আমন যেটা রোপা আমন, সেটা মার খেয়েছিল। সেটা 15 থেকে 20 লাখ টন কম উৎপাদন হয়েছিল, যার জন্য বাজারে একটা ক্রাইসিস, একটা সংকট সৃষ্টি হয় এবং সেই কারণে দামটা বাড়ে। এবং যখন সংকট থাকে তখন আমাদের ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন এবং অন্যান্যরা, চাতালের মালিক, এবং তারাও কিছুটা কারসাজি করার সুযোগ পান, যে কারণে আমাদের দামটা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। আর তখন খুব দ্রুত বাইরে থেকে আমদানি করাও সম্ভব হয়, যে কারণে বেড়েছে। এটা রেসটা এখনো আছে। তবে এবার কিন্তু আমনের উৎপাদন ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। কাজে এখন আমন কাটাও প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। কাজে হয়তো 2-1 সপ্তাহের মধ্যে বাজারে প্রচুর পরিমাণে সাপ্লাই হবে, যে কারণে আমাদের দামটা, মূল্য বৃদ্ধিটা আর থাকবে না, স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। দেখুন, চালের দাম যেটা এখন আছে বাজারে কিছুটা বেশি, কিন্তু দীর্ঘকাল ধরে আমাদের যে চাষিরা, তারা কিন্তু বেশি দাম পায় না। যদি আপনারা রিয়েল প্রাইস হিসেব করেন, যদি আমরা দেখি যে প্রকৃত মূল্যটা যদি হিসেব করি, তাহলে দেখা যাবে যে 2 থেকে 3% কমে গেছে। কাজেই আমাদেরকে কৃষকদের প্রতিও সংবেদনশীল হতে হবে। চালের দামটা যখন স্বাভাবিকের চাইতে একটু বেশি হয়, তখন কৃষক অনেকটা লাভবান হয়। এখন আমরা যদি দেখি যে গ্রামে কৃষকরা কি দামে ধান বিক্রি করছে, সেটা যদি দেখি, তাহলে দেখবো যে অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বেশি দামে বিক্রি করছে। কাজে এখানে ব্যবসায়ীরা এটা কিনে নিয়ে এসছে, এবং এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই সরবরাহ করছে আমাদের সরকারের গোদাম, এবং এত বেশি পরিমাণে চাল বাজারে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তো বাজারে যখন চালের সরবরাহ বাড়বে, তখন চালের দামটা এত বেশি থাকবে না। আমি ফিরে আসছি আপনার কাছে আলোচনায়। একটু মাহবুব রানা, আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি চট্টগ্রাম থেকে আছেন আমাদের সাথে, সবজি রপ্তানিকারক ও ব্যবসায়ী। আপনি একটু জানাবেন যে ওখানের পরিস্থিতি কীরকম, একই অবস্থা কি দেখছেন ওখানে, এবং উৎপাদন কেমন হয়েছে, বাজারের দরটা এখন কি পর্যায়ে আছে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, এই মুহূর্তে বাংলাদেশ থেকে সবজি রপ্তানি হচ্ছে। এখানে যেমন শীতকাল, আমাদের শীতকালীন শাকসবজি ব্যাপক হারে উৎপাদন হয়, ঠিক আমাদের প্রধান বাজার রপ্তানির মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া, এই এখনো সেম। ওখানে আপনার তাদের শীতকালীন শাকসবজির ওখানে মৌসুম চলছে। তবু আমরা মালয়েশিয়ায় এখন আলু এবং পাতাকপি ব্যাপক হারে রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে, এটা হবে। এবং বিশেষ করে পাতাকপি বাজারটা শুরু হয়েছে গত 3-4 বছর থেকে। তো এটা মালয়েশিয়ায় হচ্ছে। অন্যান্য দেশে রেগুলার যেগুলো আমরা করে থাকি, বাংলাদেশ থেকে প্রায় 40 থেকে 45 ধরনের শাকসবজি আমরা রপ্তানি করে থাকি, এই মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর আরো বেশ কয়েকটি দেশে আমরা রপ্তানি করে থাকি। কিন্তু বর্তমান লোকাল বাজারে এটা দাম কমতে থাকবে। দাম কমলে আমরা আরো দ্বিগুণ হারে রপ্তানি করতে পারবো। এবার তাজা শাকসবজি আমার মতে আরো দাম কমবে, কারণ দেশে করোনার কারণে অনেকে ক্ষুদ্র ব্যবসায় ছেড়ে দিতে হয়েছে, অনেকে চাকরি হারা হয়েছে। তারা কিন্তু গ্রামে গিয়ে কৃষি কাজের সাথে সংযুক্ত হয়েছে, তারা সেই কারণে সবজির ফলন বেশি হয়েছে। আমাদের চট্টগ্রামের খাতুনগঞ্জে কিন্তু, যেটা আগামী রমজানকে কেন্দ্র করে চিনি, গম, তেল, মসুর ডাল, এগুলোর দাম কিন্তু বাড়তির দিকে। চালও বেড়েছে গত 7-8 দিন থেকে 1 থেকে 1.5 টাকা প্রতি কেজিতে বেড়েছে চাকতাইতে। খাতুনগঞ্জে আপনার প্রতি কেজি ছোলা, তেল, এগুলি বলেন কোন ক্ষেত্রে প্রতি মনে 100-200 টাকা। এমনকি মসুর ডাল প্রতি কেজিতে 15 থেকে 17 টাকা, যেটা কানাডা, অস্ট্রেলিয়া থেকে আমদানি হয়ে থাকে, 15 থেকে 17 টাকা বেড়ে গেছে গত 7-8 দিনের ভিতরে। তেল বেড়ে গেছে প্রতি মনে, যেটা আপনার পাম অয়েল, প্রতি মনে বেড়ে গেছে 150 টাকা। তাহলে এইভাবে চিনি বেড়ে গেছে 4 টাকা প্রতি কেজিতে, 3.5 থেকে 4 টাকা।
এইভাবে বৃদ্ধি পাচ্ছে রমজানকে কেন্দ্র করে। তো এই মুহূর্তে খাতুনগঞ্জে এটাই চলছে। সামনে আশা করি মাল ব্যাপক হারে যেগুলো ভোগ্যপণ্য আমদানি হচ্ছে তা আশা করি আর পারবে না, এভাবেই থাকবে। তবে শাকসবজির ব্যাপারটা আরো কমবে এবং এই বাম্পার ফলন হয়েছে, রপ্তানি হচ্ছে, রপ্তানির বিপরীতে সরকার নগদ সহায়তা দিচ্ছে। এখানে কিন্তু একটা ব্যাপার আপনারা জানেন, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে প্রতি কেজি সবজি এই মধ্যপ্রাচ্যে মনে করেন আপনি দুবাইতে রপ্তানি হয়, বিমান ভাড়া হয় বাংলাদেশি টাকায় 40 থেকে 45 টাকা, সেইটা অথচ আমাদের দিতে হয় 100 টাকা। এখানে বিমান ভাড়াটা কমাতে হবে। এমনকি আপনারা বর্তমানে জানেন প্রতিটা আমাদের এই বাংলাদেশি ভাইরা যারা প্রবাসে থাকে মধ্যপ্রাচ্যে, তারা যাচ্ছে আজকে 80,000 থেকে 90,000, কোনো কোনো ক্ষেত্রে 1 লাখ টাকা দিয়ে তারা শুধু যেতে হচ্ছে তার কর্মস্থলে। এটা একটা সিন্ডিকেটেশন করা হয়েছে বিমান যাত্রী প্রবাসী ভাইদের। আমাদের কিন্তু রপ্তানিকৃত এই সবজি, তাজা শাকসবজি ফলমূলের ভোক্তা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা। বিদেশিরা কিন্তু আমাদের দেশের এই শাকসবজি ফলমূল খেয়ে থাকে না। তারা শুধু দুই একটা আইটেম, যেমন ইন্ডিয়ানরা দুই একটা আইটেম, সজনে ডাঁটা, কাঁচামরিচ, কয়েকটা লেডিস ফিঙ্গার, এগুলো খেয়ে থাকে। কিন্তু মূল ভোক্তা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইরা, প্রবাসী যারা আছে তারাই। কিন্তু হিন্দুস্তান অর্থাৎ ভারতের সবজির চাইতে আমাদের বাংলাদেশি সবজি শুধু পরিবহন খাতে 2 দেড়হাম, দুবের কথাই বলছি আমি, 2 দেড়হাম তাদের অতিরিক্ত আমদানি খরচ হয় ওই যে মধ্যপ্রাচ্যে যারা আমাদের আমদানিকারক আছে তাদের। তবু আমাদের বাংলাদেশি ভাইরা 2 দেড়হাম ব্যাজ দিয়ে আমাদের দেশীয় পণ্য কিনে থাকে, শুধু দেশ মাতৃকা কিনে, আর কিচ্ছু নয়। ভারতের সবজি কিনে না, ব্যাংককের সবজি কিনে না, 2 দেড়হাম ব্যাজ দিয়ে কিনে থাকে। কারণ আমাদের দেশের গুলো যে আমাদের রপ্তানি বিমান বাড়ার কারণে, খরচ বৃদ্ধি পাওয়ার কারণে ওখানে বেশি দামে বিক্রি করতে হয়। তো এখন কথা হচ্ছে যদি এইভাবে চলতে থাকে, তাদের একটা সীমিত সামর্থ্যের ব্যাপার আছে, কতদিন কিনবে, কত তারা ব্যাচ দিয়ে কিনবে। তো আমি অনুরোধ করব এখানে বিমান ভাড়াটা যাতে কমানো হয়, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে এটা বিমান ভাড়াটা কমাতে হবে। না হলে আমরা এই বাজার, আমাদের এই যে বিশাল তাজা শাকসবজি ফলমূলের বাজার, রপ্তানির বাজার হাতছাড়া হয়ে যাবে। এমনিও ওখানে প্রবাসে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ওখানে প্রোডাকশন হচ্ছে, লোকালি প্রোডাকশন হচ্ছে সবজি ফলমূল এগুলি, এবং দেখা যাবে যে 5-7 বছর 10 বছর পরে এটা এই ব্যবসা না থাকতে পারে। দেশ স্বাধীনের পর থেকেই এই সবজি ফলমূল রপ্তানির বাজারটা শুরু হয়েছে, এটা এখনো চলছে, কিন্তু এটা দিন দিন কমে আসছে। এটা আমরা নতুন বাজার সৃষ্টি করতে হবে। ইউরোপের বাজার যদি আমরা ধরতে পারি, যেটা অর্থাৎ জৈব পদ্ধতিতে যদি আমরা প্রোডাকশন করে যদি ইউরোপের বাজার ধরতে পারি, তাহলে আমাদের এই খাতে আরো দ্বিগুণ ফরেন কারেন্সি, এটা বিলিয়ন ডলারের মার্কেট হবে। কারণ ইউরোপের বাজার আজকে বিয়ের নাম চায় না, তারা জৈব পদ্ধতিতে উৎপাদন করে কেন তারা রপ্তানি করছে। কিন্তু জৈব পদ্ধতিতে আমরা কৃষকরা, আমাদের যদি প্রোডাকশন করতে হয়, সরকার এই ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়াতে হবে জৈব পদ্ধতিতে প্রোডাকশনের জন্য। এখন আমার কথা হচ্ছে সরকার এই খাতের, কৃষি মন্ত্রণালয়কে এই খাতে নজর দিতে হবে। কিছু ক্ষেত্রে সরকারি প্যাকিং সেন্টার গড়া হয়েছে, কিছু ক্ষেত্রে সহযোগিতা শুরু হয়েছে। যেমন আজকে সমস্যাগুলো নিয়ে আপনার সাথে মাহবুব রানা আমি আবারও কথা বলবো, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, এসে আপনার সাথে কথা বলছি সমস্যাগুলো নিয়ে। প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। বীজ সংলাপে কথা বলছিলাম এই সময়ের পণ্য বাজার ও জীবনযাত্রার ব্যয় নিয়ে। আমি কথা বলতে চাচ্ছি মোহাম্মদ হেলাল উদ্দিন আপনার সাথে। একটু জানাবেন আমাদেরকে যে আসলে আমরা যতটুকু জানি যে আমাদের কিন্তু খাদ্য আসলে স্বয়ংসম্পূর্ণ, প্রচুর খাওয়া আছে এবং উৎপাদনও হচ্ছে ভালো, যেটা আমাদের বিশেষজ্ঞরা বললেন। কিন্তু একটু জানবো যে তারপরও আমাদের কিন্তু বিপুল খাদ্যশস্য আসলে আমদানি করতে হয়। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমি শুনতে পাচ্ছি না, সরি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বল। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে যে এবার উৎপাদন আমাদের ভালো এবং দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু আসলে প্রচুর খাওয়া আছে এবং প্রচুর শাকসবজিও এবার হচ্ছে, কিন্তু এরপরেও কিন্তু আমাদের দেখা যায় যে আমদানি করা লাগে অনেক শাকসবজি এবং অনেক খাওয়া। এই বিষয়ে একটু বলবেন যে কিভাবে দেখছেন আপনি এই পুরো বিষয়টাকে? ধন্যবাদ আপা। আমি কথা বলি, আমাদের আসলে সঠিক পরিসংখ্যানটা আমাদের খুবই
দুর্লভ আর কি। আমি মনে করি যে পরিসংখ্যানগত দিক থেকে আমরা এতই পিছিয়ে আছি যে আমরা আসলে আমাদের সঠিক গবেষণা থাকে না, আমাদের পরিসংখ্যানগত পার্থক্য থাকে। আপনি যদি ভাবে খেয়াল করেন, চালের দাম বেড়েছে, চালের দামটা কত হওয়া দরকার? এখানে জাহাঙ্গীর আলম সাহেব খুব সুন্দর করে বলেছেন যে কয়েকদিন পরে এত দাম কমে যাবে, তো যেটা একেবারে এই মানে কৃষকের মাথায় হাত পড়বে। এখন প্রশ্ন হচ্ছে, কৃষক যখন বাম্পার ফলন দেয় তখনও তার মাথায় হাত, যখন ফলন কমে যায় তখনও তার মাথায় হাত পড়ে। কারণ যখন বাম্পার ফলন দেয় তখন পণ্যের দামটা কমে যায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখবেন যে যেভাবে আপনার আগামী 15 দিন বা 20 দিন পরে যেভাবে বাজারে টমেটো, আলু বা অন্যান্য সবজি আসবে, এইগুলো আমাদের প্রিজার্ভ করা কোনো জায়গা নাই। আমরা আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে আমরা বারবার বলেছিলাম, হ্যাঁ কৃষি মন্ত্রণালয় কাজ করছে না সে কথা বলছি না, কিন্তু আমার মনে হয় যে মেকানাইজড হয়েছে, এখন কৃষিতে মেকানাইজড হয়েছে, কিন্তু এই মালামালগুলো সংরক্ষণ করার জন্য যে মেকানিজমের দরকার সেটা কিন্তু আমরা দেখছি না। আপনি দেখেন যে আমরা গত এই 20 দিন আগে আমরা কিন্তু টমেটো কিনে খেয়েছি 100 টাকা, সেই টমেটো আমদানি করে এনেছি। এখন সেই টমেটো আমাদের বাজারে এসছে, গতকালকে বাজারে দেখলাম 20 থেকে 22 টাকা টমেটো বিক্রি হচ্ছে। এখনো টমেটো পুরো দমে আসছে না বাজারে, আগামী 15 দিন পরে আসবে। তো এই যে চালের দাম, যেটা বলছিলাম যে চালের দাম কত হওয়া দরকার, এটা কিন্তু কখনোই আমাদের কৃষি মন্ত্রণালয় বলেন, খাদ্য মন্ত্রণালয় বলেন বা সরকারি কোনো সংস্থা থেকে বলা হয় না যে আসলে এবার দামটা কত হওয়া দরকার। আমি নিজে আসলে চালের বিষয়টা জানার জন্য আমি নিজে কিছু চাল মানে কি বলে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছিলাম গত বছর। তো সেক্ষেত্রে আমরা দেখলাম, আপনি যখন ধান কাটবেন তখন যেটা সমস্যা, আপনি আমাদের সেই ধরনের রাস্তা নাই যে আপনার যে অটো যে মেশিনটা আপনার ধান একই সঙ্গে ধান মারাই করবে, একই সঙ্গে ধানটা আলাদা হবে, আপনার খড়টা আলাদা হয়ে যাবে, এটা আনার কোনো রাস্তা নাই। এটাকে 10-12 জনের ঠেলে নিয়ে আসতে হয়, একটা কস্ট সেখানে মিনিমাইজ করতে হয়। এরপর আপনি যখন নিয়ে আসছেন, আনার পরে আপনি এগুলো বিক্রি করতে পারছেন না, কেউ কিনবে না, এগুলো ড্রায়ার দিয়ে শুকাইতে হয়, ড্রায়ার নাই, তখন কিন্তু দাম হচ্ছে এটা 600 টাকা। আপনি কি করবেন, না করবেন, আপনি ধান নিয়ে কোথায় যাবেন? আপনি ধান যদি বস্তায় ঢুকিয়ে রাখেন, এই ধানের মধ্যে কি হবে, মানে গাছ গজিয়ে যাবে, এই ধান কেউ 3 দিন 4 দিন পরে কেউ কিনবে না। অতএব আপনি ড্রায়ার মেশিন আমার খুব বেশি প্রয়োজন। যদি কৃষককে মূল্য দিতে হয় তাহলে আমার ড্রায়ার মেশিন দরকার। এখন কি করছে, গ্রামে এক ধরনের ফরিয়া তৈরি হচ্ছে, যারা বলছেন না আমি তো ভিজা ধান কিনি না। এখন আপনি শুকনা ধানটা পাবেন কোথায়? আপনাকে তো যখন এগুলো কিন্তু খুবই ছোট ছোট বিষয়, কিন্তু খুব ক্রিটিক্যাল কিছু বিষয়, যদিও ছোট ছোট বিষয়, কিন্তু আসলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো আসলে কনসিডার করা উচিত। আসলে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আসলে তার লাভবান হওয়ার কোনো সুযোগ কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি না। এই বিষয়গুলো আমাদের আসলে খুব বেশি করে নজর রাখা দরকার, যে কিভাবে সে ড্রায়ার দিয়ে যেদিন সে ধানটা মারাই করবে, যেদিন সে ধানটা মানে তার উঠবে, সেদিনে ড্রায়ার দিয়ে সেটা শুকিয়ে যাতে সে বিক্রি করতে পারে, অথবা বিক্রি করার জন্য কি কি প্রসেস করা দরকার, সেই প্রসেস গুলো যাতে সরকার সেইগুলো একেবারে কৃষকের দরগোড়ায় পৌঁছে দেন। অনেক কিছু পৌঁছেছে, কিন্তু এই জিনিসগুলো না পৌঁছার কারণে কিন্তু আমরা ধানের দাম পাচ্ছি না। আমাদের এখনো গ্রামে দেখবেন 600-700 টাকা করে মন তারা এখন ধান কিনছে। সেই ধানটাই কিন্তু আগামী 1 মাস পরে এই ধানটার দাম হবে প্রায় 800 থেকে বা 1200 থেকে 1300 টাকা। তো এই যে চালের দাম কত হওয়া দরকার, ধানের দাম কত হওয়া দরকার, একজন কৃষক 1 মণ ধান ফলাতে তার কত টাকা খরচ হয়, এই পরিসংখ্যান গুলো কিন্তু আমরা কখনো পাই না। আর দ্বিতীয় যে কথাটা বলেছেন আমাদের জাহাঙ্গীর আলম সাহেব, সেটা হচ্ছে যে আমাদের মাঝে মধ্যে আমদানি করতে হয়। আমরা যখন আমদানি করি, আমরা তার আগে এটা নিয়ে একদম ঢুল ডাকর মানে শুরু করি, প্রচার শুরু করি, আমি চাল আমদানি করব, কিভাবে করব, কাকে দিয়ে করব, টেন্ডার কিভাবে হবে। এর মধ্যে কিন্তু আমার যে কাউন্টার পার্ট, অর্থাৎ যারা আমাকে চালটা রফতানি করবেন, তারা জেনে যায় যে বাংলাদেশে চালের সংকট হয়েছে, এবার বাংলাদেশে চাল রফতানি করতে হবে। আমরা কিন্তু তখন এই দামটা যেই দামে কেনা দরকার ছিল সেই দামে কিনতে পারি না। যখন চালটা নিয়ে আসি তখন সেই চালের আর কোনো চাহিদা থাকে না। এরকম একটা অব্যবস্থাপনা কিন্তু আমাদের মধ্যে আছে। আমার মনে হয় এইগুলো, যেসব সংস্থাগুলো এখনো সঠিকভাবে কাজ করছে না, তাদের জবাবদিহিতার মধ্যে আসা দরকার। জবাবদিহিতা যদি না থাকে তাহলে কিন্তু এগুলো চলতেই থাকবে। আমার মনে হয় যদি জাহাঙ্গীর আলম আপনার কাছ থেকে আমি জানতে চাই যে উনি যে বিষয়টি বললো, হেলালুদ্দিন যে বিষয়টি বললো যে আসলে একটি সংস্থা থাকা দরকার, আমরা কিন্তু আসলে জানি যে কৃষির কিছু কিন্তু কর্পোরেট প্রতিষ্ঠান বিনিয়োগ করা হয়েছে, এরা কি কোনো উদ্যোগ নিচ্ছে বা এদের কাজটা কি এখানে? কর্পোরেট প্রতিষ্ঠান যারা আছে তারা তাদের স্বার্থে তারা কাজ করে। আমার কথা হলো যে প্রথম যে প্রশ্নটা আপনি করেছিলেন হেলাল সাহেব,
ঠিকভাবেই বলেছেন যে আমাদের যে উৎপাদনটা কত হলো এবং চাহিদা কত, এটা জি। সঠিকভাবে নিরূপণ করা হয় না। যার জন্য যে গ্যাপ, এটা আমরা ঠিকভাবে নির্ণয় করতে পারি না। সামনে যে ক্রাইসিস কতটুকু হবে সেটা আমরা নির্ণয় করতে পারি না, পারি না, জি। এবং আমদানির প্রয়োজন হলে কতটুকু আমদানি করতে হবে সেটারও আগাম কোনো পূর্বাভাস আমাদের থাকে না। আমি উদাহরণস্বরূপ গত বছরের কথা বলি। গত বছর আমাদের বিভিন্ন সূত্রে কৃষি মন্ত্রণালয় বলেছিল যে 3,87,00,000 টন চাল উৎপাদিত হয়েছে। পরে বিবিএস দীর্ঘদিন পরে আমরা আমদানি রপ্তানি নীতিমালা চূড়ান্ত করা হয়েছে, আমদানি করা হয়েছে, সরকারি গোদামে বিল্ড আপ করা হয়েছে, তারপরে তারা বলছে যে চালের উৎপাদন কম হয়েছে। যতটুকু বলা হয়েছে তার চেয়ে 20-25 লাখ টন চাল কম হয়েছে। তো এটা এতদিন পরে যদি তারা বলে, তাহলে তাদের কথার উপর ভিত্তি করে সরকার যে নীতিমালা গ্রহণ করবে সেই নীতিমালাটা সঠিকভাবে গ্রহণ করতে পারে না। এই বছরের 2020-21-এর যে চালের প্রকৃত উৎপাদনটা কত এখন পর্যন্ত আমরা জানি না। যে পূর্বাভাসটা কৃষি মন্ত্রণালয় দিচ্ছে, কৃষি এবং সম্প্রসারণ বিভাগ দিচ্ছে, সেটার উপরই আমরা নির্ভর করছি। কাজে এগুলো পরিসংখ্যান সঠিকভাবে দেওয়া দরকার, এবং এই পরিসংখ্যানটা দেখে আমাদের আমদানি নীতিমালা গ্রহণ করার জন্য, অথবা যেখানে রপ্তানি করা দরকার যেমন আলু, সেই ক্ষেত্রে আমাদের কোনো কোনো সময় রপ্তানি করা দরকার। যেমন এই বছর আমাদের রপ্তানি করা দরকার, গত বছর কিন্তু আমাদের শর্টেজ ছিল। কাজে এই নীতিমালাটা গ্রহণ করার জন্য আমাদের একটা প্রাইস কমিশন থাকা দরকার। আমাদের প্রাইস কমিশনটা যদি হয়, এই নীতিমালাগুলো সঠিকভাবে গ্রহণ করা, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা, এটা সম্ভব হবে। আপনি এই যে ফলমূল শাকসবজির কথা বলছিলেন, যে আমরা আসলে শাকসবজি আমদানি করি না, ফলমূল কিছু আমদানি করি, কিন্তু ইদানিংকালে আমাদের ফলমূল আমদানির পরিমাণ বছরের পর বছর কমছে, কারণ আমরা বড় বড় পেয়ারা বাজারের মধ্যে আসছে, এবং পেয়ারা অধিকাংশ মানুষই পেয়ারা খাচ্ছে, আপেল খুব একটা কিনে খায় না। বিদেশ থেকে আসা আপেল, এটা অনেকে নির্ভর করে না এগুলোর উপর, এবং বিদেশ থেকে আমদানি অনেকটাই কমে গেছে। যেটা করা দরকার ছিল, হেলাল সাহেব বলেছে যে আমাদের যে বিভিন্ন স্থানে রিজিওনালি, আঞ্চলিকভাবে আমাদের গোডাউন থাকা দরকার এবং কোল্ড স্টোরেজ স্থাপন করা দরকার, যেখানে আমরা শাকসবজি ফলমূল দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারি, এবং যখন বেশি থাকে, সরবরাহ বেশি থাকে, তখন সংরক্ষণ করলাম, যখন সরবরাহ কমে আসে তখন আমরা বাজারে সরবরাহ করলাম। আরেকটি জিনিস, যে আমাদের সরকারের ম্যানেজমেন্ট সমস্যা আছে। ম্যানেজমেন্ট সমস্যা যদি না থাকতো, তাহলে আমরা যখন চালের উৎপাদন ভালো হয়েছে এবং সরকারি গোদামে প্রচুর চাল আছে, তখন এত লাইন দিয়ে, দীর্ঘ লাইনে আমাদের যারা কাস্টমার এবং যারা সাধারণ ভোক্তা, তাদেরকে নিতে হবে কেন? তা আমরা এখন যেখানে যদি 10টা ট্রাক চাল দেওয়া হয়, সেখানে 20টা ট্রাক চাল দিলে এখন তো কোনো সমস্যা নেই, কারণ আমাদের যে মজুদ, সেই মজুদের পরিমাণ অনেক বেশি। এত বেশি মজুদ সরকারি গোদামে রেখে লাইন দীর্ঘতর করার কোনো অর্থ। এই ম্যানেজমেন্ট আর কোঅর্ডিনেশন নিয়ে আমি একটু মাহবুব রানা আপনার কাছে আসতে চাচ্ছি, একটু জানাবেন যে এই ম্যানেজমেন্ট নিয়ে যে কথাটি উনি বলছিলেন, এটা আসলে আপনার মতামত জানাবেন যে আসলে কতটা আপনি এটাকে সাপোর্ট দিচ্ছেন। আচ্ছা, দেখুন, এই যে কোল্ড স্টোরেজের কথা বললেন, আমি আপনাকে বলি, চট্টগ্রামে বিএডিসি একটা কোল্ড স্টোরেজ করছে আজ থেকে 10 বছর আগে। একদিনের জন্য কোল্ড স্টোরেজটা কিন্তু চালু হয়নি। আমরা অনেকবার গিয়েছি, যোগাযোগ করেছি এখানে কৃষিপণ্য রাখার জন্য। এটা শুধু ওই যে ঠিকাদার করেছে, তৈরি করেছে, বানিয়েছে, একদিনের জন্য চালু করা হয়। চট্টগ্রাম বিমানবন্দরে একটা আছে, খুবই ছোট, এটা কিছুক্ষণ ভালো থাকে, কিছুক্ষণ খারাপ। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেটা কার্গো ভিলেজের সামনে আছে, ওইটা কিছু মোটামুটি, ওটা খুব ভালো আছে। ওটাতে আমরা মাঝে মধ্যে যখন বিমান থেকে যে রপ্তানিকৃত পণ্য আপলোড হয়, তখন আমরা ওখানে রাখি, ওখান থেকে আবার পরের দিন বা অন্য বিমানে আমরা রপ্তানি করে থাকি। যে কথাটা বলছেন ম্যানেজমেন্ট, এই যে কৃষি পণ্য সংরক্ষণের জন্য, আপনার যেদিকে আলু পরিশ্রম, মুন্সিগঞ্জ, বগুড়া, রংপুর, ওইদিকে কিছু কিছু কোল্ড স্টোরেজ আছে, আলুটা শুধু রাখা হয়। আলু, কিছু টমেটো রাখা হয়, টমেটো দীর্ঘদিন রাখা হয় না, টমেটো দীর্ঘদিন রাখলে এটা নষ্ট হয়ে যায়। এই টমেটো কিন্তু, যেটা হেলাল ভাইও বললেন, এটা বিদেশ থেকে প্রচুর পরিমাণে আমদানি হয়। আমাদের দেশে এটা এখন পূর্ণ দমে এখনো বের হয়নি, এটা বের হলে একদম 10-20 টাকা কেজি হয়ে যাবে। এখনো বিদেশিটাও আছে, দেশিটাও আছে।
তো এটা ওই যে সুষ্ঠু পরিকল্পনা করে আপনাদের ডিমান্ড প্রোডাকশনকে ডিমান্ড কি এবং ঘাটতি কতটুকু আমদানি কতটুকু করতে হবে, এই যে এটা সমন্বয় সরকারি দপ্তরে নেই, সেই কারণে চাল আমদানি করতে হয়, সমস্যা সৃষ্টি হয়। এটা সরকারি ভাবে এটা সঠিকভাবে এটা মেনে হয় না, তদারকি হয় না। এখন আরো একটা ব্যাপার আছে, আমি বলবো অনেক কৃষকে কিন্তু ওই যে চাষ করে না, তার এই যে প্রোডাকশন কস্ট যেটা সেটা কিন্তু তার পরে ধান চাল বিক্রির পরে তার খরচটা উঠে আসে না। জি, যেমন জি। যারা ভূমিহীন কৃষক পরের জমিতে চাষ করে, জি। তারা কিন্তু জমিতে চাষ করে না এবং জমির মালিক থেকে উল্টো টাকা দিতে হয় তার এই যে ধান ফলানোর জন্য। আমার নিজেরও আমাদের থেকে মাঝে মধ্যে বলে, স্যার এটা এই যে লেবারের দাম বেশি, জিনিসপত্রের দাম বেশি, আমার তো ওই গুণাগারে গেছে, না হলে আপনার জমি আমরা শেষ দেবো না, চাষ করবো না, কিছু টাকা দেন আমাদেরকে। আমাদের তো ধান দেয় না, উল্টা মাঝে মধ্যে দিতে হয়। এটা হলো বাস্তব অবস্থা, অবশ্যই, বাস্তব জি। অবস্থান বাজারে। এখন যদি রপ্তানিকৃত ওই যে চাল ধান, এই যে চালের কথাই বলবো, সরকার যদি যা প্রোডাকশন হইতে সবগুলো যদি সরকার যদি কিনে নেয় কি উচিত মূল্য দিয়ে, এবং যদি আর সরকার কম দামে বিক্রি করে, তাহলে দেশ এই চালের প্রোডাকশন দ্বিগুণ হবে এবং আমদানি করতে হবে না, দেশের টাকা দেশে যাবে না, দেশে থাকবে, দেশের টাকা বিদেশে যাবে না, অবশ্যই, জি। চাল অবশ্যই আমদানি আরেকটা করতে হবে ছোট্ট না। বিরতি নিতে হচ্ছে, প্রিয় দর্শক, যেতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। বীজ সংলাপে কথা বলছিলাম এই সময়ের পণ্য বাজার ও জীবনযাত্রার ব্যয় নিয়ে আমরা আলোচনা করলাম, জানলাম সবার কাছ থেকে সবার মন্তব্য। অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আমরা ওনাদের কাছ থেকে জানতে চাবো যে 2022 সালে কি ধরনের চিন্তা আমরা করছি এবং কিভাবে আমরা অগ্রসর হতে পারি। শুরু করতে চাচ্ছি হেলালুদ্দিন আপনার সাথে। প্রথম রাউন্ডে একদমই শুনতে পাই না, প্লিজ আবার একটু বলবেন। জি, অবশ্যই। যেহেতু আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি, জানতে চাবো দর্শকদের উদ্দেশ্যে আপনি আমাদেরকে কি বলবেন এবং তার সাথে সাথে 2022 সালটাকে আমরা কিভাবে দেখতে পারি এবং কিভাবে আমাদের আসলে অগ্রসর হওয়া উচিত। ধন্যবাদ। আবার প্রথমত হচ্ছে আপনি দেখেন যে সারের দাম আন্তর্জাতিক বাজারে বাড়ছে, এগুলো আমাদের সব মাথায় নিতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা সারা পৃথিবীতে এই প্যান্ডামিকের জন্য আমরা সারা পৃথিবী কিন্তু আক্রান্ত। সেই ক্ষেত্রে আমরা এরকম মনে করার কোনো কারণ নাই যে 2022 সাল 2019 সালের মতো যাবে, যে সব নিয়মের মধ্যে দিয়ে চলবে, এর মধ্যে দিয়ে আমরা চলবো। আমাদের খেয়াল রাখতে হবে কখন কোনটা বাড়ছে, কোনটার দাম কমছে, আমাদের ইকোনমির অবস্থাটা কি, আমাদের ডলারের বাজার অবস্থা কি, আমাদের আমদানির কি অবস্থা, আন্তর্জাতিক বাজারের কি অবস্থা, সবকিছু মিলে আমাদের 2022 সালটা কিন্তু আসলে একটা এটা খুবই, আমি মনে করি চ্যালেঞ্জিং একটা বছর হবে। জি, সবকিছু জি, বোঝার জন্য। রাইট। আমার তাই মনে হচ্ছে যে আমাদের সবাই একটু সতর্ক থাকতে হবে, আমরা যাতে সবাই মিলে এই বছরটাকে আমরা খুব সাবধানতার সাথে সুন্দরভাবে পার করতে পারি এবং যে এই সময়টা যেন সবাই উঠে দাঁড়াতে পারি। কথা বলবো ডক্টর জাহাঙ্গীর আলম আপনার কাছে, জানাবেন আপনি কি চিন্তা করছেন এবং আপনার জন্য যদি কোনো উপদেশ থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এখন আমাদের সারের দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে, বাংলাদেশেও তার প্রভাব পড়বে। পানির দাম বাড়ছে, চাষাবাদের দাম বাড়ছে, যেহেতু আমাদের জ্বালানি তেলের দাম বেড়েছে। তো এই সবকিছুরই একটা এফেক্ট, একটা প্রভাব, নেতিবাচক প্রভাব কৃষি পণ্যের মূল্যের উপর পড়তে পারে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে ভর্তুকি, কৃষি পণ্যের উপর যে ভর্তুকি, সেটা বাড়াতে হবে এবং কৃষির উপকরণ ভর্তুকি যেটা, সেটাও বাড়াতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই কোভিড এর কারণে আমাদের সাধারণ মানুষের আয় কমে গেছে, দারিদ্র্য বেড়েছে এবং তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে আমাদেরকে খুব সহানুভূতির সঙ্গে সাধারণ মানুষ, সাধারণ কনজিউমার যারা, তাদের বিষয়টি বিবেচনা করতে হবে। অবশ্যই। এবং আপনি 2022 সালটাকে আসলে কিভাবে দেখছেন বলে মনে করেন যে আসলে আমাদের কিভাবে অগ্রসর হব আমরা বা হওয়া উচিত হবে সবার জন্য? সরকার যে মুদ্রানীতি গ্রহণ করেছে সম্প্রসারণমূলক, এবং কোভিড সিচুয়েশনটাকে যাতে করে সুন্দরভাবে মোকাবেলা করা যায় তার ব্যবস্থা সরকার করছে। তবে এই ক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে উদ্যোগী হতে হবে, উদ্ভাবনী শক্তি নিয়ে আমাদের উৎপাদন কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে, যাতে করে আমাদের উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদন যদি না বাড়ে তাহলে
আমাদের যে মূল্যস্ফীতি ইনফ্লেশন সেটাকে দমানো যাবে না। তাই কৃষিক্ষেত্রে বলুন, শিল্পক্ষেত্রে বলুন, আমাদের উৎপাদন বাড়াতে হবে এবং তার জন্য আমাদের যারা এন্টারপ্রেনিয়র্স এবং যারা বিশেষ করে ব্যবসায়ী সবাইকে এই ক্ষেত্রে আমাদেরকে খুব সচেতনতার সাথে কাজ করতে হবে এবং জনদরদী হিসেবে আমাদেরকে ভাবতে হবে। অবশ্যই, অনেক ধন্যবাদ মাহবুব রানা। আপনার কাছে আসছি, একই প্রশ্ন নিয়ে আসব। জানাবেন 2022 সালের কি কি আসলে পদক্ষেপ নেওয়া উচিত এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে। আমরা চাই 2022 সালে কৃষক তার উৎপাদিত পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে নির্বিঘ্নে পৌঁছানোর লক্ষ্যে পথে পুলিশের বলেন, রাজনৈতিক দলের বলেন, চাঁদাবাজি যেটা আছে সেটা বন্ধ হোক। বন্ধ হলে কৃষি পণ্যের তার বাজার এবং কৃষি পণ্যের উপর প্রভাব, চাঁদাবাজির প্রভাব না থাকলে দাম কম থাকবে, এটা সাধারণ মানুষ এটার সুফল পাবে এবং 2022 সালে কৃষকের সাল হোক, কৃষকে তার উৎপাদিত পণ্যের সঠিক ন্যায্য মূল্য পাক, এই কামনা করছি। ধন্যবাদ। অবশ্যই, আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ জানিয়ে বীজ সংলাপ আজকের মতো শেষ করতে হচ্ছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আশা করি 2022 সাল আমাদের সবার জন্য সুন্দর কাটুক, ভালো কাটুক। দর্শক, শেষ করছি আজকের মতো বীজ সংলাপ। করোনাকালীন সময়ে একটা বছরের উপরে আমরা পার করে এসেছি, এখনও কিন্তু আমরা ওই সময়টা দিয়ে লড়াই করে যাচ্ছি। সবাই এর জন্য সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজের খেয়াল রাখবেন, তার সাথে সাথে নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভালো থাকবেন। আবারও দেখা হবে সামনে বীজ সংলাপে আমাদের সাথে, এবং নিউজ 24-এর সাথেই থাকবেন।